বেড সংখ্যা ৩,০০০ কম বেশি, এবং এই বেড অনুযায়ী ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট, আয়া, পিয়ন ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। সেখানে যখন দ্বিগুণ বা তিনগুণ সংখ্যক রোগী ভর্তি হয়, এই যারা রয়েছে জনবল, তাদের উপর কি প্রচণ্ড চাপ পড়ে। তাহলে কি দাঁড়ালো? 18 কোটি দেশের মানুষের দেশে জনপ্রতি যে শয্যা সংখ্যা থাকা উচিত তার অনেক অনেক কম রয়েছে, কিন্তু রোগীর সংখ্যা তো দিন দিন বাড়ছে। ফলে হচ্ছে কি, এই স্বল্প জনসংখ্যার চিকিৎসা সেবার ক্ষেত্রে তারা এত বেশি ভারগ্রস্ত হয়ে পড়ে যে তারা তাদের স্বাভাবিক মানবিক আচরণ আঠারো কোটির মতো 18 কোটির মানুষের দেশে স্বাস্থ্য সুরক্ষার জন্য যে পরিমাণ গবেষণা, সেটি চিকিৎসা খাতে হোক, জনস্বাস্থ্য খাতে হোক, অথবা নূতন ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো শনাক্তকরণের খাতে হোক, সেই জাতীয় কোনো গবেষণা চলছে না। গবেষণা না চলা মানে চিকিৎসা এবং স্বাস্থ্য সেবায় আমরা এগুচ্ছি না। এর কারণে যে ব্যাপারগুলো ঘটে, আমাদের দেশের মানুষের এবং রোগীদের শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং মনোদৈহিক স্বাস্থ্যের উপর একটি নেতিবাচক প্রভাব পড়ে। এই প্রভাব পড়ার কারণে একদিকে যেমন তার শারীরিক সুস্থতা বিঘ্নিত হয়, অন্যদিকে তার মানসিক এবং মনোদৈহিক সুস্থতা বিঘ্নিত হয়। ফলে তার শ্রম দেওয়ার ক্ষমতা, তার বুদ্ধি কাজে লাগানোর ক্ষমতা, অর্থাৎ তার টোটাল উৎপাদন ক্ষমতা বা প্রোডাক্টিভিটি, সেটি নেতিবাচকভাবে প্রভাবিত হয়। অর্থাৎ স্বাস্থ্য সেবাটি যথাযথভাবে না পাওয়ার কারণে শ্রম এবং বুদ্ধির ক্ষেত্রে তার দেয়ার ক্ষমতা কমে যায়। এতে জাতীয় অর্থনীতি, জাতীয় প্রবৃদ্ধি এবং উন্নতি কিন্তু বিঘ্নিত হয়। মূলত আজকের পৃথিবীতে সুস্থতার সাথে সব কিছুই অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা জানি, একটি মানুষ যদি মানসিক, শারীরিক এবং মনোদৈহিকভাবে সুস্থ না থাকে, সে তার পূর্ণ ক্ষমতা দিয়ে কোনো কাজ করতে পারে না। অতএব সমস্ত উন্নয়ন, সমস্ত কর্মকাণ্ডের প্রথম শর্ত হচ্ছে একজন মানুষকে পরিপূর্ণভাবে সুস্থ রাখা, এবং সেই সুস্থ রাখার জন্য জ্ঞান বিজ্ঞানের ক্রমাগত উন্নয়ন সাধন করা, যে কারণে গবেষণা একটি নিরন্তর প্রক্রিয়া বলে ধরা হয়। কিন্তু আমরা আমাদের দেশে গবেষণার ক্ষেত্রেই সবচেয়ে কম খরচ করি, কম শ্রম দিই, কম সম্পদের সমাবেশ ঘটাই, যে কারণে আমরা পরিপূর্ণ স্বাস্থ্যবান আক্রান্ত রোগীর থেকে 18 জনের মতো রোগী সংক্রমিত হতে পারে, মানুষ সংক্রমিত হতে পারে। তো এটিকে প্রতিরোধ হচ্ছে সর্বোত্তম, কারণ হাম যখন সংক্রামক ব্যাধি হিসেবে আত্মপ্রকাশ করে, এর প্রকোপ যখন বেড়ে যায়, তখন রোগীদের চিকিৎসা করে এটিকে প্রতিরোধ করা সম্ভব না। এই জন্য প্রতিরোধের প্রথম উপায় টিকাদান, দ্বিতীয় উপায় টিকাদান, এবং তৃতীয় উপায়ও টিকাদান। শিশুদেরকে সম্ভব হলে শতভাগ, না হলে অন্তত 95% বেশি শিশুকে টিকাদানের আওতায় আনা। দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে সেই জায়গায় একটা ঘাটতি তৈরি হয়েছে, যে কারণে জনগণের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যে সম্মিলিত স্বাস্থ্য সুরক্ষা ক্ষমতা হামের বিরুদ্ধে, যেটাকে আমরা হার্ড ইমিউনিটি বলি, সেটা ভেঙে চৌচির হয়ে গেছে। ফলে হামের একটি প্রাদুর্ভাব, মহামারী সুলভ প্রাদুর্ভাব ঘটেছে। এখান থেকে মুক্তি পাওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে সবাইকে টিকার আওতায় আনা। দ্বিতীয় হচ্ছে, যদি কারোর শরীরে জ্বর, ঠান্ডা লাগা, হাঁচি, কাশি বা চোখ লাল এরকম কোনো কিছু আমরা দেখি, তখন কিন্তু সেই বাচ্চাটিকে বা রোগীটিকে আমরা দ্রুত অন্যদের থেকে আলাদা করে ফেলবো, যাকে আমরা আইসোলেশন বলি। তাকে স্কুলে পাঠাবো না, এবং যেখানে জনসমাবেশ ঘটে, মানুষ যুক্ত থাকে, সেখানে আমরা পাঠাবো না।
অন্যদিকে কোনো স্কুলে যদি কোনো শিশুর বা ছাত্রের শরীরে জ্বর ইত্যাদি লক্ষণ দেখা দেয়, তাকে আমরা দ্রুত অন্য শিশুদের থেকে আলাদা করব এবং তাকে বিশেষ ব্যবস্থাপনায় মাস্ক পরিয়ে বাড়িতে পাঠাবো এবং অভিভাবককে বলবো দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য। এবং জ্বরের রোগীর মধ্যে যদি আমরা দেখি যে গা ছেড়ে দেওয়া ক্লান্ত ভাব, অথবা অসংলগ্ন কথা বলছে, অথবা খিঁচুনি, অথবা শ্বাসের টান, তীব্র জ্বর, পানি শূন্যতা, ডায়রিয়া ইত্যাদি যদি আমরা দেখি, অথবা তীব্র কাশি, তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসবো। যদি এই কাজগুলো আমরা একত্রে করতে পারি, সাথে টিকাটা ঠিক মতো দিতে পারি, তাহলে ধীরে ধীরে হাম নিয়ন্ত্রণে আসবে। আমাদের দেশে 20 তারিখ থেকে এপ্রিলের টিকা দেওয়া শুরু হয়েছে, কিন্তু আমরা জানি টিকা দেওয়ার পরে টিকাপ্রাপ্ত শিশুর শরীরে হামের বিরুদ্ধে সুরক্ষা শক্তি তৈরি হতে অন্তত 4 সপ্তাহ সময় নেয় এবং কখনো কখনো একটি ডোজের পরে পূর্ণ সুরক্ষা শক্তি জন্ম নেয় না, দ্বিতীয় ডোজ দিতে হয়। এ কারণে কিন্তু টিকা পাওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক শিশু আক্রান্ত হচ্ছে এবং 1 ডোজ টিকা পাওয়ার পরেও তাদের সংক্রমণ থামছে না। এ কারণে টিকা দিলে 1 ডোজ টিকা দেওয়ার পরেও কিন্তু সংক্রমণ হতে পারে এবং 4 সপ্তাহ না যাওয়া পর্যন্ত হামের সংক্রমণের হার কমার সম্ভাবনা থাকবে না। আমরা প্রত্যাশা করছি আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে যারা হামের টিকা পেয়েছে এমন একটি রোগ, এমন একটি সংক্রামক রোগ যে শিশুর থেকে শুরু করে বৃদ্ধকে আক্রান্ত করতে পারে, তবে শিশুদের আক্রান্তর হার সবচেয়ে বেশি। অন্যদিকে একটি আলোচনা আসছে হামের প্রকোপ বাড়ার পেছনে একদিকে যেমন টিকা, অন্যদিকে বলা হচ্ছে, কেউ কেউ বলছেন যে পুষ্টিহীনতা এবং শিশুদের মায়ের দুধ কম খাওয়ানো। আমাদের দেশে এবছর শিশুদের পুষ্টির অবস্থা যেমন, এটি গত বছর, তার আগের বছর, তার আগের বছর অথবা তার আগের বছর, অর্থাৎ 2020 থেকে করোনার সময় থেকে এখন পর্যন্ত পুষ্টির অবস্থায় কিন্তু তেমন কোনো গুণগত পরিবর্তন আসে নাই। অতএব পুষ্টিহীনতার কারণে হামের প্রাদুর্ভাব ঘটেছে, এটি বৈজ্ঞানিকভাবে যুক্তিসম্মত না। অন্যদিকে এই দেশের মায়েরা শিশুদেরকে যে হারে বুকের দুধ খাওয়ায়, এই হারটিও কিন্তু গত 10 বছরে বা তারও বেশি সময়ে কোনো নেতিবাচক প্রবণতা পড়ে নাই বা কমে নাই। অতএব মায়ের দুধ পাচ্ছে না, এটিও হাম হওয়ার পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ না। আমাদের দেশের একটি অংশ শিশু, একসময় সেটা 25% ছিল, এখন 30 বা 31% শিশু পুষ্টিহীনতায় ভুগছে। পুষ্টিহীন শিশুকে হামের টিকা দিলে তাৎক্ষণিকভাবে বা কিছু পরে তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ঘটার ন্যূনতম কোনো সম্ভাবনা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয় নাই। অতএব নির্ভয়ে নিশ্চিন্তায় তাদেরকে টিকা দেওয়া যেতে পারে। হাসপাতালগুলো যে আছে প্রাইভেটগুলো বা শিশু হাসপাতাল, সেগুলো তো শিশুদের জন্য রাখা হয়েছে বা শিশুরা সেখানে যায় মেনলি। তারপরেও কিন্তু আমাদের ডিএনসিসি যেটা মহাখালীতে অবস্থিত, সেটা আগে কোভিডের সময় কোভিড হাসপাতাল নামে ছিল, এরপরে ডেঙ্গুর সময় আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে। এখন হামের সময় কিন্তু আমরা বাচ্চাদেরকে বা যে কোনো যেহেতু বাচ্চারা বেশি আক্রান্ত হচ্ছে সেখানে কিন্তু আমরা পাঠাই। তারপর কিছু তো শিশু হাসপাতালে চলে আসে তাদের মতো করে। সেখানে যদি বলি ব্যবস্থাপনা সব জায়গায় তো আসলে কিছু তো আছে। আপনার যদি বলেন যে ডাক্তারের স্বল্পতা থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্যকর্মী স্বল্পতা আছেই, সেটা তো অচিরে হয়তো বা রাতারাতি তো পরিবর্তন করা যায় না। হয়তো বা সেখানে নিয়োগের মাধ্যমে আস্তে আস্তে করে আরও ডাক্তার সংখ্যা বাড়িয়ে না আসতে, অন্যান্য স্বাস্থ্যকর্মী সংখ্যা বাড়িয়ে তো আস্তে আস্তে করে জনসংখ্যার সাথে ঠিক করা হবে। কারণ আমাদের যত জনসংখ্যা 18 কোটি, সে অনুপাতে কিন্তু ডাক্তার একদমই কম, অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও কম আছে। এটা মনেই হতে পারে যারা রোগীরা আসে, যেহেতু এখন হামের প্রকোপটা চলছে, অনেক শিশুরা কিন্তু আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, তখন ওইভাবে ভাবতে পারে যে হয়তো বা ডাক্তার একটু দেরি করে আসছে, অথবা তাদের কাছে মনে হতে পারে যে না হয়তো বা দেখছেন, আসলে তা না। অবশ্যই যে কোনো একটা রোগী আসলে সবার আগে কিন্তু আমরা প্রায়োরিটি সেখানে দিই, কারণ আমরা ডাক্তার হয়েছি সেবার জন্য, মানুষকে সেবা দান করার জন্য। সেই সেবাটা কিন্তু কখনোই কাল বিলম্ব করা হয় না, তাৎক্ষণিক সেবাটা দেওয়া হয়। সেক্ষেত্রে যারা অভিভাবক আছেন তারা তো আসলে বুঝেন না কোন সেবাটা আমরা যে দিচ্ছি, আমরা যে কখনো হয়তো স্যালাইন দিচ্ছি বা আমরা কী সেবাটা অক্সিজেন দিচ্ছি, সেটা কিন্তু আমাদের প্রোটোকলের মধ্যে আছে, কিন্তু হয়তো বা লোকরা ভাবে যে না
হয়তো একটু দেরি করছে বা ঠিকমতো ব্যবস্থাপনার মধ্যে থাকছে না, কিন্তু তারা অসুস্থ থাকলে স্বাভাবিক, বাচ্চা সুস্থ থাকলে তাদের একটু টেনশন হতে পারে যে আসলে সেবাটা পাচ্ছে না, কিন্তু এরকম নয়, বিষয়টা এরকম নয়, বিষয়টা সেবাটা দেওয়া হচ্ছে। তারপরে যেটা যার যেখানে সমস্যাটা হচ্ছে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেখানে থাকে হাসপাতালে, সেটা তো তার কাছে বলতে পারে যে হয়তো আমি এটা পাচ্ছি না। তার কাছে যদি মনে হয় যে বুঝতে সমস্যা, সেখানে তো অভিযোগ করার জায়গা আছে বা তাদের কথা বলারও জায়গাটা আছে। যদি বুঝতে সমস্যা হয়, আমরা কিন্তু কাউন্সিলিং করি কোনো রোগীকে ট্রিটমেন্ট দেওয়ার আগে যে আপনার রোগী কিন্তু এই সমস্যা, আপনার এই চিকিৎসা শুরু করছে। তো সব কিছু মিলে যেহেতু হামের একটা টিকার একটা বিষয় ছিল, সেটা কিন্তু এখন আপনারা জানেন যে ভ্যাকসিনটা, হামের ভ্যাকসিন কিন্তু সরকার নিয়ে আসছে এবং আমরা 100% দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি যে কিছু অচিরেই কিন্তু 100% দেওয়া হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু অনেক মানুষকে আমরা দিয়েছি হামের ভ্যাকসিনটা, মেনলি বাচ্চাদেরকে দিচ্ছি 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে। সেটা সফলকাম করার জন্য কিন্তু জনগণকে এগিয়ে আসতে হবে। একটা জিনিস শুরু করি আমরা, সেটাকে কিন্তু সচেতনতার মধ্যে আনতে হবে। টিকার একটা সমস্যা ছিলই, যে কোনো কারণ হোক না কেন প্রত্যন্ত অঞ্চলে হয়তো বা ওই আমরা যেভাবে 97% ভ্যাকসিন দিয়ে থাকি সেটা কিন্তু হয় নাই। তো এই সরকার এসে কিন্তু আপনারা জানেন খুবই দ্রুত ভ্যাকসিনটা নিয়ে আসছে এবং তাদের কিন্তু আমাদের কার্যক্রমের মধ্যে আছে মানুষকে ভ্যাকসিনেশন প্রদান করা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থার উপরে ঢেলে সাজানো। সেটা তো সময় সাপেক্ষ বিষয়, কারণ আস্তে আস্তে করে একটু সময় নিয়ে তো কাজগুলো করতে হয়। সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু সময় নেওয়া হয়নি, দ্রুত কিন্তু ভ্যাকসিনটা নিয়ে দেওয়া হচ্ছে এবং সময় একদমই তো অল্প, হাতে কম সময় ছিল। তো এই এখন যখন ঢেলে সাজানো হচ্ছে, নিশ্চয়ই সামনে অবশ্যই অনেক সুফলতা বা সফলতা যদি বলেন সব কিছু বয়ে নিয়ে আসবে। এবং শুধু এই ভ্যাকসিন ক্ষেত্রে না, সব কিছু ক্ষেত্রেই স্বাস্থ্য ব্যবস্থাপনার দিক থেকে সেটাকে আমাদের কিন্তু ব্যবস্থাপনা আরও বেশি উন্নত করার চেষ্টা করা হচ্ছে বা অবশ্যই উন্নত করা হবে। কিন্তু জনগণের সম্পৃক্ত হয়ে কাজটা করা, সব কিছু মিলে এখন যেগুলো আমাদের সংকট আগে ছিল সেটা কিন্তু সংকট নিরসনে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। সরকার অবশ্যই কাজ করে যাচ্ছে, জনগণের সেবার জন্য আছে। তবে জনগণকে ধৈর্য ধারণ করতে হবে, যে কোনো একটা কিছু যখন প্রকোপ দেখা যায় সেটা কিন্তু একদম খুব দ্রুত কিন্তু নির্মূল হয় না, একটু সময় লাগে। সেক্ষেত্রে ধৈর্য ধারণ করে যে কাজগুলো আমরা করছি সেটার উপর আস্থা রেখে সেগুলোকে মেনে চলা। যেমন ভ্যাকসিন যখন দিচ্ছি আমরা, ভ্যাকসিনটাকে যাতে শিশুর আওতায় আসে সেটারও কিন্তু ব্যবস্থা রাখা দরকার। এবং যখন ছোঁয়াচে হাম আক্রান্ত থেকে কিন্তু 15 থেকে 18 জনে ছড়িয়ে পড়ে, এই যে ছড়িয়ে যাতে না পড়ে এই বাচ্চাটাকে আইসোলেশনে রাখা, তাকে ঠিকমতো কেয়ার করা, সেটা কিন্তু অভিভাবকের দায়িত্ব বা নাগরিকের দায়িত্ব। সেই দায়িত্ববোধ জায়গা থেকে তারা কাজটা করবে, সাথে আমরা তো আছি তাদের সেবার জন্য। অনেকে মারা গিয়েছে, কিন্তু যদি বলি কনফার্ম ডেথ তো আসলে আমাদের যে সংখ্যাটা সেটা তো আমরা প্রতিদিনই হয়তো বার্তা আমাদের ডিজিটাল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এবং সেটা কিন্তু বার্তার মাধ্যমে জানানো হচ্ছে। তো সন্তোষজনক মৃত্যু তো অনেক বেশি, আক্রান্ত সংখ্যা বেশি। কিন্তু এই যে যখন আমি আক্রান্ত হচ্ছি, যদি বলি সেটা ডেঙ্গু হোক, যে কোনো রোগে যখন আক্রান্ত হচ্ছি সেটা কিন্তু জানে যে হামের লক্ষণগুলো কী। হামের লক্ষণ কিন্তু খুব স্পেসিফিক, যেমন যে নাক দিয়ে পানি পড়ছে, চোখ লাল হয়ে যাওয়া, জ্বরের সাথে র্যাশটা ওঠা। হ্যাঁ, এটা দেখার সাথে সাথে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বাচ্চাটা যে আক্রান্ত হচ্ছে যদি সুস্থ থাকে, সে যদি খেতে পারে ঠিক মতো, তাকে বাসায় আইসোলেশন রাখতে হবে। হাসপাতালে কিন্তু সবাই ভর্তি হওয়া দরকার পড়ে না, সবাই কিন্তু বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে না। যারা খুব বেশি প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি দুর্বল, যারা খুব বেশি বমি করছে, খেতে পারছে না, অথবা শ্বাসকষ্ট হচ্ছে, বেশিরভাগই কিন্তু নিউমোনিয়া মারা যাচ্ছে। এই জিনিসটা খেয়াল রাখা দরকার, তখন দ্রুত তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি হতে হবে। আদারওয়াইজ পেশেন্টটা কিন্তু থাকলে বাসা থাকতে পারছে। এবং খাওয়ার দিকটা খেয়াল রাখতে হবে যে খেতে পারছি কিনা, অপুষ্টি একটা বড় বিষয়। ভিটামিন এ ক্যাপসুলটা কিন্তু আসলে তখন ওই সময় কিন্তু অনেকে খাওয়ায় নেই। এই ক্যাপসুলটা হামের ক্ষেত্রে অনেকটা প্রয়োজনীয়, এটা আমরা যেন ভিটামিন এই ক্যাপসুলটা এখন দিচ্ছি হামের সাথে। এই জিনিসটা পুষ্টি এটা ঠিকমতো দিতে হবে। অপুষ্টির শিকার বাচ্চাগুলো বেশি আক্রান্ত কিন্তু মারা যাচ্ছে। অপুষ্টির শিকার যেন বাচ্চারা না হয়, ঠিকমতো তাকে খাওয়ানো, তাকে কেয়ার করা, এবং সাথে যদি বলি সবার ক্ষেত্রে যদি বলি স্বাস্থ্যসম্মত খাওয়া, ঠিকমতো ঘুমানো, এক্সারসাইজ করা, এটা কিন্তু অবশ্যই দরকার।